লুকেশ কানাগারাস নিঃসন্দেহে তামিল সিনেমা জগতের এই মুহূর্তের সবচেয়ে বেশি চাওয়া পাওয়া পরিচালক এবং তিনি ভারতের খুব কম সংখ্যক পরিচালকের মধ্যে একজন যিনি সারা দেশে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন। পরপর 5টি সিনেমা মানাগ্রাম, কাইতি, মাস্টার, বিক্রম এবং লিও পরিবেশনের পর তিনি সুপারস্টার রজনীকান্তের সাথে কুলিতে জুটি বেঁধেছিলেন। পরিচালক আরও নিশ্চিত করেছেন যে সিনেমাটি এলসিইউ অর্থাৎ লুকেশ সিনেমাটিক ইউনিভার্সের অংশ নয়। এখন সুপারস্টার রজনীকান্তের মতো একজন শক্তিশালী তারকা নায়কের জন্য অবশ্যই সমানভাবে শক্তিশালী খলনায়ক প্রয়োজন। তাই পরিচালক তেলুগু নায়ক নাগার্জুনকে প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করার জন্য নিযুক্ত করেছেন। এছাড়াও কন্নড় সিনেমা জগতের উপেন্দা, হিন্দি সিনেমা জগতের আমির খান এবং মালায়ালাম সিনেমা জগতের শোবিন শাহিরও রয়েছেন। এখন প্রশ্ন হলো, লুকেশ কানাগারাস কি রজনীকান্তের জন্য একটি স্মরণীয় ছবি উপহার দিয়েছিলেন, যিনি এই বছর সিনেমা জগতে 50 বছর পূর্ণ করেছেন? সিনেমাতে রজনীকান্ত এবং নাগার্জুনের মুখোমুখি লড়াই কেমন ছিল? শোবিন শাহির দয়ালের ভূমিকায় কেমন অভিনয় করেছিলেন? সিনেমাতে আমির খানের কেমিও কতটুকু প্রভাব ফেলেছিল? এবং সবশেষে সিনেমাটি এত কম রেটিং পাওয়ার কারণ কি? আসলে সিনেমাটির দুর্বল পয়েন্টগুলো কোথায় ছিল? সবকিছুই আলোচনা করব আজ এই ভিডিওতে। কুলির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম যেটা বলবো, সিনেমা দেখার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কুলি কোনো কমার্শিয়াল অ্যাকশনধর্মী সিনেমা নয়। এটি একটি গল্পভিত্তিক অ্যাকশন থ্রিলার যা রজনীকান্তের বীরত্বের ছাপ দিয়ে পরিপূর্ণ। তাই সিনেমাটি দেখার সময় অবশ্যই আপনার প্রত্যাশাগুলো আগে থেকে ঠিক করে নিতে হবে। প্রথমে গল্পে চলে আসি। চেন্নাই শহরে দেবা ম্যানশন নামে একটি প্রাসাদ পরিচালনাকারী দেবা তার বন্ধু রাজশেখরের মৃত্যুর খবর জানতে পারেন। দেবা যখন তার শেষকৃত্য করতে যান তখন রাজশেখরের মেয়ে প্রীতি তাকে অজানা কারণে অভিযুক্ত করেন এবং তাদের বাড়ি থেকে চলে যেতে বলেন। দেবা সবশেষে জানতে পারে যে রাজশেখরের স্বাভাবিক মৃত্যু হয়নি এবং তাকে খুন করা হয়েছে, এবং এটাও জানতে পারে রাজশেখর সাইমন এবং দয়ালের সাথে কাজ করতেন। এরপর দেবা এবং প্রীতি সত্য উন্মোচনের জন্য তাদের ক্রাইম জগতে যুক্ত হয়। এরপর যা ঘটে সেটাই সিনেমার কাহিনী। অভিনয়ের কথা বলতে গেলে প্রথমে গল্পের কথা ভাবতে হবে। গল্প অনুযায়ী সবার অভিনয় সেরা ছিল। দেবা চরিত্রে রজনীকান্ত একজন 74 বছরের বয়স্ক মানুষকে এমন লুকে ফিরিয়ে আনার ক্ষেত্রে লুকেশ তার সেরাটা দিয়েছে। আমাদের কাছে রোবট সিনেমার পর রজনীকান্তের এই লুকটি সেরা লুক হওয়া উচিত। দেবার চরিত্রে একজন বয়স্ক হিসেবে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। তার অতুলনীয় স্টাইল, সংলাপ পরিবেশন এবং আচরণ যথারীতি পর্দায় দেখার মতো ছিল। সাইমন চরিত্রে নাগার্জুন। অনেকেই নাগার্জুনকে আরো ভয়ঙ্কর রূপে আশা করেছিলেন, কিন্তু আমাদের কাছে গল্প অনুযায়ী তার অভিনয় পারফেক্ট ছিল। একজন নির্মম প্রতিপক্ষের চরিত্রে তার সোহাগ এবং ভয়ঙ্কর অভিনয় ভালো লাগছিল। দয়াল চরিত্রে শোবিন শাহির, যিনি সিনেমাতে আসল সুস্টাইলার। তিনি খুব মজাদার একটি ভূমিকা পেয়েছিলেন এবং নিখুঁতভাবে প্রথম সারির অভিনয় করেছেন। আমাদের কাছে সাইমনের বিপরীতে রজনীকান্তের প্রথম প্রতিপক্ষ ছিল দয়াল। সেই সাথে পুরো সিনেমাতে সে স্ক্রিন টাইম পেয়েছে, যা আগে কখনো কল্পনাও করিনি। মনিকা গানে, বিশেষ করে গানের শেষ মুহূর্তে তার নৃত্যের গতিবিধি দর্শকদের কাছে অত্যন্ত ভালো লাগার ছিল। রাজশেখরের চরিত্রে সত্যরাজ, যিনি খুব ভালো অভিনয় করেছেন কিন্তু তার স্ক্রিন টাইম খুব কম। প্রীতি চরিত্রে শ্রুতি হাসান। সালা সিনেমায় কিছুটা দুর্বল অভিনয় করলেও কুলিতে তার ভালো অভিনয় ছিল। শ্রুতি আন্ডারওয়ার্ল্ড এবং রজনীকান্তের সাথে সংযোগ তৈরি করে এবং শুরু থেকে তাকে গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যায়, তাই তার ভূমিকাটি খুব মূল্যবান ছিল। সেই অনুযায়ী শ্রুতির অভিনয়ের আবেগগত শক্তি কুলির সামগ্রিক সাফল্য বজায় রেখেছে। দাহা চরিত্রে আমির খান একটি তুচ্ছ কেমিওতে ব্যর্থ হয়েছেন। তার কেমিওটি সিনেমার গল্পের সাথে তেমন কিছু যুক্ত করে না। বিক্রমের সুরিয়ার কেমিওর মতো কোনো প্রভাবশালীও ছিল না। এরপর একটি ছোট ভূমিকায় উপেন্দ্র উপস্থিত হয়েছিলেন রজনীকান্তকে সাহায্য করার জন্য। সিনেমাতে রচিতারামের অভিনয় একটি চমকপ্রদ প্যাকেজ। লুকেশের সিনেমাতে এরকম একটি নারী চরিত্র সত্যি কল্পনীয়, যা এর আগে আমরা বিক্রম সিনেমাতে দেখেছিলাম। তিনি খুব ভালো একটি ভূমিকা পেয়েছিলেন এবং প্রশংসনীয় অভিনয় করেছেন। চলুন সিনেমাটির পজিটিভ দিকগুলো দেখে আসি। দুটি আকর্ষণীয় কাহিনী, রজনীকান্তের উপস্থিতি, নাগার্জুন এবং শোবিন শাহিরের অভিনয়, দুটি অ্যাকশন সিকোয়েন্স এবং অনিরুদ্ধের সঙ্গীত। লুকেশ কানাগারাজের সর্বশেষ 4টি সিনেমা থেকে বেশিরভাগ মানুষ নিশ্চয়ই একাধিক ভায়োলেন্স সহ একটি পূর্ণাঙ্গ অ্যাকশন ছবি আশা করেছিলেন। যখন রজনীকান্ত এবং লুকেশ কানাগারাজের সংমিশ্রণে কুলির ঘোষণা করা হয়েছিল তখন আমরা অনেকেই ভেবেছিলাম এটি গোল্ড স্মাগলিং সিনেমা হবে, কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই বুঝতে হবে কুলি কোনো বাণিজ্যিক অ্যাকশন সিনেমা নয়। এটি একটি গল্পভিত্তিক অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে রজনীকান্তের পুরনো বীরত্বের ছাপ দেখতে পাই। সিনেমাটি প্রথম দিকে খুব আরামসে ফুটে ওঠে। প্রথম 30 মিনিটে চরিত্রগুলো স্থাপন, গল্প এবং দ্বন্দ্বের বিন্দু স্থাপন করার পর সিনেমাটি ধীরে ধীরে গতি বাড়ায় এবং একটি অপ্রত্যাশিত মুড নিয়ে অবাক করে, যা আপনাকে শান্তভাবে সিনেমাতে ডুব দেওয়াবে। লুকেশ কানাগারাজকে এমন একটি আশ্চর্যজনক মুড নিয়ে আসার জন্য ধন্যবাদ। Well done.
तालियां होनी चाहिए। নাগার্জুনের সিকোয়েন্স, শোভিন শাহের অভিনয় সিকোয়েন্সে রজনীকান্তের ট্রেডমার্ক বীরত্ব প্রথমধ্যে খুব ভালোভাবে কাজ করেছে। অনেকের কাছে নাগার্জুন এবং রজনীকান্তের মূল অ্যাকশন সিকোয়েন্স ভালো নাও লাগতে পারে, কিন্তু গল্প অনুসারে আমাদের কাছে ঠিক ছিল। কারণ 30 বছর আগের ফ্ল্যাশব্যাকে রজনীকান্ত যখন তার বাবাকে খুন করে তখন সে কিশোর ছিল এবং তখন থেকে রজনীকান্তের পাওয়ার সম্পর্কে সে বুঝতে পারে। বিপরীতে শোভিন শাহেরকে নাগার্জুনের লেভেলে দেখানো হয়। আমাদের কাছে নাগার্জুন আছে, শোভিন শাহের শক্তিশালী ভূমিকায় অভিনয় করেছেন। সে আর রচিতারাম দুইজন স্বামী স্ত্রী এবং গোয়েন্দা পুলিশ হিসেবে তারা গ্যাংয়ে ঢুকলেও পরবর্তীতে সোনা এবং টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কুলিন নেগেটিভ দিক, প্রথমত ক্লাইম্যাক্স, দ্বিতীয় অংশে ধীরগতি, জোর করে ব্যাক স্টোরি এবং বাজে কেমিয়া। আমরা আশা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ে সাধারণত অ্যাকশনপূর্ণ দৃশ্য দেখতে পারবো, কিন্তু আবারও লুকেশ কানাগারাস দ্বিতীয় অধ্যায়ে তার গল্পে অটুট ছিলেন। তিনি অনুমানযোগ্য এবং আকর্ষণীয় কাহিনী নিয়ে এসেছিলেন। একটি হচ্ছে শোভিন শাহের ভয়ঙ্কর রূপান্তর এবং দ্বিতীয় অধ্যায়ে প্রথম ঘন্টায় একটি দুর্দান্ত অ্যাকশন ব্লক নিয়ে এসেছিলেন। একটি মহিলা হোস্টেলের অ্যাকশন সিকোয়েন্সে এবং দেবাপ্রাসাদে আরেকটি অ্যাকশন সিকোয়েন্স খুব ভালোভাবে কাজ করেছিল। রজনীকান্তের অ্যাটিটিউড এবং অ্যাকশনের সাথে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটি অ্যাকশন সিকোয়েন্সকে দুর্দান্ত করেছে। কিন্তু সিনেমাটি এত দুর্বল রেটিং পাওয়ার কারণ কি? প্রথমত দ্বিতীয় অধ্যায় স্লো ছিল, সেই সাথে জোর করে ব্যাক স্টোরিতে প্রবেশ। পর্দায় অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, সেখানে ব্যাক স্টোরিতে চলে যাচ্ছে, আবার কোনো কাহিনী যুক্ত হচ্ছে, ব্যাক স্টোরিতে চলে যাচ্ছে, সেই সাথে প্রতিটি এন্ট্রি দেখানোর সময়ও ব্যাক স্টোরিতে চলে যাচ্ছে। আরে ভাই, এটা সিনেমা জগতে নতুন ট্রেন্ড হলেও অনেকেই মানিয়ে নিতে পারে নাই, কিন্তু আমাদের কাছে খারাপ লাগেনি। সিনেমার আসল সমস্যা হলো ক্লাইম্যাক্সে, দ্বিতীয় অধ্যায়ে রজনীকান্ত এবং নাগার্জুনের মুখোমুখি অ্যাকশন সিকোয়েন্স। এরপর দেবার গল্পটি শেষ দৃশ্যে প্রকাশ করার সিদ্ধান্তটি ব্যর্থ হয় এবং এখানেই পরিচালক ভুল করেছিলেন এবং সিনেমাটির ট্যাগ হারিয়ে ফেলেছিল। তারপরেও আমরা আশা বেঁচে রেখেছিলাম, কারণ শোভিন শাহের যখন নাগার্জুনের সমশক্তি হিসেবে বেঁচে থাকে, তার সাথে রচিতারামের কঠিন ছলনাময়ী অভিনয়ের সাথে একজন লেডি কিলার, ভেবেছিলাম সামনে ভালো কিছু অপেক্ষা করছে, কিন্তু আমাদের মন ভেঙে দিয়েছে। শোভিন শাহের এবং রজনীকান্তের সাক্ষাৎকার আমাদের চুপ থাকতে বাধ্য করেছে। এমনকি আমির খানের কেমিওটি জোরপূর্বক যুক্ত করা হয়েছে, যা সিনেমায় কোনো দরকার ছিল না, শুধুমাত্র প্যান ইন্ডিয়া প্রচার করার জন্য এই কেমিও। আচ্ছা যাই হোক, আমির খান ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ তার হাতে অস্ত্র ছিল। এরপর ডায়লগ ডেলিভারি দেওয়ার সময় মনে হলো সে সিতারে জমিন পার সিনেমার অ্যাক্টিং করছে। তারপর আবার স্কুল বন্ধুদের মতো 3 জন মিলে একসাথে বিডি জ্বালায়। ঠিক সেই সময় যখন শোভিন শাহেরকে হাজির করা হয়, সেটাও এক হতাশাজনক দৃশ্য ছিল। পুরো সিনেমাটাই এখানেই শেষ করে দিয়েছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই। মনে রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার। তবে হ্যাঁ, সিনেমাটির কারিগরি দিক ভালো ছিল। অনিরুদ্ধের সঙ্গীত এই ছবির অন্যতম প্রধান ইতিবাচক দিক। তিনি তার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বেশ কিছু সাধারণ দৃশ্যকে উন্নত করেছেন। দ্বিতীয় অধ্যায়ে দেবা ম্যানশনের অ্যাকশন সিকোয়েন্সের জন্য তার মিউজিক সেরা ছিল। গিরিশ গঙ্গা জোরনের সিনেমাটোগ্রাফি ভালো ছিল এবং কমন লাইটিং ইফেক্ট, যা আমরা সাধারণত লুকেশ কানাগারাজের সিনেমাতে দেখতে পাই। অন্যদিকে ফিরুমান রাজের সম্পাদনা মিশ্র প্যাকেজ ছিল। তার সম্পাদনা কখনো কখনো ভালো, আবার কখনো কখনো নষ্ট হয়েছে। সান পিকচার্সের প্রযোজনা দেখে মনে হচ্ছে সিনেমাটির বাজেটের বেশিরভাগ অংশ শিল্পীদের পারিশ্রমিক পরিশোধের জন্য ব্যবহার করা হয়েছে। সবশেষে কুলির অনেক পজিটিভ দিক রয়েছে যা সিনেমাটির পক্ষে কাজ করেছে। প্রথমত ভালো একটা কাহিনী যা থ্রিলিং ভাবে এনে দিবে, অনিরুদ্ধের মিউজিক, মনিকা ড্যান্স, দ্বিতীয় অধ্যায়ে প্রায় 30 মিনিটের জোরালো চিত্রনাট্য এবং কয়েকটি অসাধারণ অ্যাকশনের কারণে সিনেমাটি আমাদের কাছে ভালো লেগেছে। কিন্তু শেষ 30 থেকে 40 মিনিটের চিত্রনাট্য এবং পরিচালনার একটু বেশি যত্ন নেওয়া উচিত ছিল। সিনেমায় প্রবেশের আগে আপনি যদি আপনার প্রত্যাশাগুলো নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে সিনেমাটি আপনার পছন্দ হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে। আমাদের কাছে সবকিছু মিলিয়ে সিনেমাটি ভালো লেগেছে, তাই আমাদের পক্ষ থেকে সিনেমাটির রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।